ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ডিএস স্টুডিও। গল্পের জগতে আপনাদেরকে স্বাগত। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও চলে এসেছি আপনাদেরকে গল্পের জগতে নিয়ে যাব বলে। আমাদের আজকের নিবেদন হীরেন চট্টোপাধ্যায়ের লেখা একটি ভৌতিক গল্প। আশা করছি গল্পটি আপনাদের সকলেরই ভালো লাগবে। তো আমার বলা গল্পটি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভৌতিক গল্প, হীরেন চট্টোপাধ্যায়ের লেখা রাতের আতঙ্ক। ঘুলি ঘুলি অন্ধকার আগেই হয়েছিল। এবার ফাঁকা মাঠের মধ্যে পায়ে চলা হাঁটা পথটাও যখন ঝাপসা হয়ে আসছে, ঝুলির ভেতরে হাত পুড়ে টর্চটা বার করতে যেতেই বুকের ভেতরটা ধড়াস করে উঠল টুটুনের। ছি 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 ছি, এই ভুলটাই করে বসলো শেষ পর্যন্ত। বারবার করে বলে দিয়েছিলাম প্রীতম, টর্চটা সঙ্গে আনিস, নইলে কিন্তু বেজায় অসুবিধেই পড়বি। সে কথা মনেও ছিল টুটুনের। টর্চও সঙ্গে এনেছে, কিন্তু বর্ধমান স্টেশনে একজোড়া ব্যাটারি কিনে নেবার কথা যে হাওড়া থেকে পই পই করে মনে করতে করতে আসছিল, সেই কথাটাই ভুলে গেছে বেমালুম। কোনো মানে হয়? নিজের দুগালে নিজেই চড় মারতে ইচ্ছে করছিল টুটুনের। এত দরকারি কথাটা কেউ ভোলে? পৌষ মাসের সন্ধে, ঘড়িতে 5:30টাও বাজেনি, কিন্তু দেখতে দেখতে অন্ধকার ঝাঁপিয়ে পড়ল চারিদিক থেকে। মাঠের ওপর যেটুকু আলো দেখা যাচ্ছিল এতক্ষণ, সেটুকু একেবারে চাটপোট সাফ। বাস থেকে নামিয়ে দেওয়ার সময় কন্ডাক্টর বলেছিল এটাই নাকি শেষ বাস। তার মানে যেটুকু পথ এসেছে, ফিরে গিয়ে যে ফের বাসের জন্য অপেক্ষা করবে সেগুড়ে বালি। অগত্যা জয়মা কালী বলে এগোনো, যা থাকে কপালে। এই হুটোপুটি করার স্বভাবের জন্যই কম বকুনি খেয়েছে নাকি মার কাছে। একটু সময় থাকতে কিছু করবি না? চান করবো ঠিক 2 মিনিট আগে, খেতে বসবো। সাপ খাচ্ছি না ব্যাং খাচ্ছি খেয়াল থাকবে না। স্কুল যাব একেবারে পড়ি কি মরি করে। কেন রে বাবা, হাতে 5 মিনিট সময় রেখে কাজটা ছাড়তে কি সমস্যা তোর? কি সমস্যা হয় এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে টুটুন। সেই ক্লাস 7-এ পড়তে একবার প্রীতমের সঙ্গে এসেছিল এই দেশের বাড়িতে। বড় মজা লেগেছিল কদিন থেকে। একদিন বাস থেকে নামার পর যানবাহন বলতে এই হন্টন। গোটা গা খুঁজলে একটা রেস্টুরেন্ট কি সেলুন কি মিষ্টির দোকান, কিচ্ছু পাওয়া যাবে না। সবেদন নীলমণি ওই একটি মাত্র দোকান, যেখানে আলু থেকে আলপিন, গুল কয়লা থেকে হলদে হলদে রসগোল্লা সব পাওয়া যায়। অথচ গায়ের মধ্যে এই একখানি বাড়িতে শীতকালে খেজুর রস জাল দিয়ে নলেন গুঁড়ো তৈরি হয়, আবার বড়দিনের উৎসবে কেক কেটে নাচ গানও হয়। সেই জন্যই সবাই একে সাহেব বাড়ি নাম দিয়েছে কিনা কে জানে। এ বাড়িতে বাঘের মতো 2টো অ্যালসেশিয়ান কুকুর আছে। বাবা কি আর বলি, ডাকে যখন মনে হয় একেবারে মেঘ ডাকছে। সেটাও একটা কারণ হতে পারে সাহেব বাড়ি বলার। টুটুন রাতে শোয়ার সময় দরজা বন্ধ করতে গিয়েছিল। প্রীতম বলেছিল এ বাড়িতে দরজা বন্ধ করার কোনো দরকার হয় না, ছোট ডাকাতের 7 দিনেই রনি আর টনির নজর এড়িয়ে ঢুকবে এখানে। রনি অবশ্য মারা গিয়েছে বছরদের আগে থেকেই। টনিটা আছে। এবারে টেস্ট পরীক্ষা দিয়ে দেশের বাড়িতে যাওয়ার সময় প্রীতম বলেছিল আর একবার ঘুরে যান আমাদের বাড়িতে, মাধ্যমিকের তো দেরি আছে। তো সেই বড়দিনের ছুটি কাটাতে যোগের মাথায় বেরিয়ে পড়েই এই কাণ্ড। বাস থেকে নেমে প্রায় ঘন্টা 4 মতো হাঁটতে হয়। এইটুকু শুধু মনে আছে টুটুনের। তা সেই 4 ঘন্টার মধ্যে সবেমাত্র ঘন্টাখানেক হয়েছে। বাসটা মাঝ রাস্তায় ওইরকম বেমক্কা বিগড়ে না গেলে এতক্ষণ বোধহয় প্রীতমদের বাড়ি পৌঁছে যাওয়া যেত।
কিন্তু কি আর করা যাবে, কপাল আর কাকে বলে। ভাবছিল আর হাঁটছিল অন্ধের মতো হোঁচট খেতে খেতে। হঠাৎই থমকে দাঁড়ালো টুটুন। হাড় কাঁপানো এক ঝলক দমকা হাওয়া যেন কার মাথা সব হিম করে দিয়ে গেল। সেরেছে। বৃষ্টি আসছে নাকি? একেই প্রচন্ড ঠান্ডা, তার উপর মাথার উপর তাকিয়েই অবাক হয়ে গেল টুটুন। কালো আকাশে ঝকঝক করছে তারার ঝাঁক। ঠিক মনে হচ্ছে দিদির মুক্তোর মালা ছিঁড়ে গেছে, ছড়িয়ে পড়েছে ঘরময়। এত উজ্জ্বল, এত চোখ বাঁধানো তারাগুলোকে জীবনে কখনো দেখেনিও। কিন্তু কথা হচ্ছে, তাহলে এই দমকা হাওয়াটা এলো কোথা থেকে? এতক্ষণ এক ফোঁটা বাতাস ছিল না, ওপরে পরিষ্কার তারাভর্তি আকাশ। তাহলে ভোর দুটো কুঁচকে গিয়েছিল, তবু মনকে যা হোক বোঝাতে লাগলো টুকু। ওরকমই একটু আদ্র হয় পাড়া গায়ে, ফাঁকা মাঠ তো, এখানে বাতাস বইবে না তো বাতাস আর বইবে কোথায়? এর জন্য ভয় পেয়ে দাঁড়িয়ে পড়াটা কি কোনো কাজের কথা নাকি? দাঁড়িয়ে অবশ্য কোনো লাভ নেই। কোনো রকমে পা চালিয়ে বাকি রাস্তাটা পাড়ি দিতে পারলে, হ্যাঁ, যতদূর মনে পড়ছে এধার ওধার যাবারও বিশেষ ব্যাপার নেই। হাঁটা পথটা ধরে ধরে এগিয়ে গেলেই প্রীতমদের বাড়িটা দেখা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তবেই এই দুর্ভোগের শেষ হবে। এই মনে করে এগোতেই যাচ্ছিল টুটুন। এমন সময় অমন এভাবে কেউ নিঃশ্বাস ফেলে নাকি? প্রায় আঁতকে উঠেছিল টুটুন। বুকটা ধড়াস ধড়াস করছিল। যে মুহূর্তে ভাবতে শুরু করেছে এরকম ফাঁকা মাঠের পাশে অনেক খালবিল থাকে, তো অনেক সময় মোষ্ট সেভাবে ফোঁস ফোঁস করে নিঃশ্বাস ফেলে, সেই রকমই কিছু বোধহয় হবে এটা। ঠিক সেই মুহূর্তেই ঘাড়ের কাছে খিক খিক করে হাসি। কান দুটো ভোঁ করছিল। কিছু ভাববারই অবস্থায় ছিল না কয়েক মিনিট। নিজেকে যখন একটু একটু করে ফিরে পাচ্ছিল, তখন শুনতে পেল লোকটা বলছে, কাদের বাড়ি যাওয়া গো তুমি? বাঁচা গেল মানুষ। তাহলে নিজের বোকামিতেই নিজেরই উপর রাগ ধরে যাচ্ছিল টুটুনের। ফাঁকা মাঠে এভাবে দেবদূতের মতো হঠাৎ একটা সঙ্গী পেয়ে গিয়ে কোথায় আহ্লাদে আটখানা হয়ে পড়বে সে, তা না, মিছিমিছি ভয় টয় পেয়ে দূর দূর। এই সাহসের বড়াই করে এসেছে সে এতদিন। আর বন্ধুরাই বা কি, একে টুটুন দি গ্রেট বলে মাথায় করে রেখেছে। না, ভয়টয় আর নয়, সমস্ত ভয় ঝেড়ে ফেলে এবার টুটুন বললে, সাহেব বাড়ি যাব, পাটুলি গ্রামে। আপনি? চলো পাটলি গাঁয়েই যাই। ছেলে মানুষ তুমি, একলা ছেড়ে দিলে খালে বিলে পড়বে। একটা টেপা বাতি আনোনি কেন? টর্চ আন্দাজে বুঝে নিল টুটুন। বললে, আছে, কিন্তু ব্যাটারি নেই। ধুস, তবে আর কেমন থাকা? বলে, আমি আছি, আমার পেরান নেই। পেরান না থাকলে আবার মানুষ কি? আগেকার সেই খিক খিক হাসি হঠাৎ হাসি থামিয়ে বললে, এই দেখো, তুমি আবার আমার পেরান নেই ভাবছো তো? এ আবার কি কথা? টুটুনের গলা শুকিয়ে যাচ্ছিল। কোনো রকমে বলল, দূর, তা ভাবতে যাবো কেন? দিব্যি তো আপনি একজন মানুষ, দেখতে পাচ্ছি আমার সামনে দাঁড়িয়ে কথা বলছেন। দেখতে আবার পাচ্ছ কোথায়? যা ঘুরঘুটি আধার, বরং শুনতে পাচ্ছি বলতে পারো। আরে মশাই, শুনতে পাচ্ছি মানে তো আপনি আছেন। আলো থাকলেই দেখতে পেতাম। যাকে সব আলো ডালোর দরকার নেই, আলো থাকলেই ঝঞ্ঝাট। লোকটা বললে, এই আধারেই দিব্যি গল্প করতে করতে যাওয়া যাবে।
বেশি কথা বলতে সাহস হচ্ছিল না টুটুনের। আবল তাবল কথা বলছে লোকটা। অবশ্য দিনের বেলা এসব শুনলে কিছুই হতো না ওর, কিংবা কলকাতায় থাকলে। কিন্তু এই মিশমিশে অন্ধকারের ফাঁকে মাঠের মধ্যে এমন পিলে চমকানি কথা শুনলে কারই বা বুকটা ছমছম না করে। একটু ভয়ে ভয়েই লোকটাকে ঠাহর করার চেষ্টা করলো এবং টুটুন বললে, চেনেন আপনি সাহেব বাড়ি? সাহেব বাড়ি বটে। আবার সেই খিকখিকে হাসিটা দিয়ে বললে, সাহেব নেই, কিন্তু সাহেব বাড়ি। তাইলে আর পেরান না থাকলে পেরানি হবে বা কেমনে বলো? যা বাবা, আবার সেই কথা। লোকটাকে একটু যেন ঠাউর হচ্ছে মাঝে মাঝে। অন্ধকারে চোখটা কিছুটা ধাতস্থ হয়ে আসছে বলেই হবে হয়তো। ঠাউর হচ্ছে মানে ধোঁয়ার মতো কি একটা নড়ছে চড়ছে পাশে, দেখতে পাচ্ছে, কিন্তু ঠিক মানুষের চলা নয় যেন। এই ধোঁয়ার মতোই যেন ভেসে ভেসে চলছে। যাকে ওসব নিয়ে ভাবতে পারে না টুটুন। যেভাবেই চলুক, চলতে চলতে প্রীতমদের বাড়িটা পৌঁছে দিতে পারলেই সে বাঁচে। এই অন্ধকারে একটা সঙ্গী তো বটে। হ্যাঁ, সেই হচ্ছে কথা। লোকটা যেন জাল ফেলে মনের কথাটা খপ করে ধরে নিয়ে বলল, এই রাত বিরেতে একটা সঙ্গী পাওয়াই হলো ঢের। কেমন সঙ্গী সে তোমায় দেখতে হবে না। ভালোই তো দেখতে পাচ্ছি আমি। দেখছো তুমি, খোঁজ দেখতে পেলে এতক্ষণ ভিড় মিখিয়ে পড়তে। ও আমি কত দেখলাম। লোকটা যে কি বলছে কিছুই মাথায় ঢুকছিল না। শুধু বুকের ভিতরটা শিরশির করছিল টুটুনের। পা দুটো কেমন অবশ হয়ে আসছিল, কিন্তু হাঁটাটা থামিয়ে সে বলল, মিছে মিছে ভয় দেখাচ্ছ কেন আমাকে? বাচ্চা ছেলেকে ভয় দেখাতে খুব মজা পাচ্ছ না? ভয় তোমাকে দেখিয়েছি আমি? ভয় বাবা এমন কাজ করেছি? বাজে কথা বলছো কেন? লোকটা যেন ধমকাচ্ছে মনে হলো এবার। বলছিল, ভয় দেখাবার হলে অনেক আগেতেই দেখাতে পারতাম। আহা, রাগ করছো কেন? তুমি রাগিয়ে দিচ্ছ কেন? এইরকম হয়েছি বলে কি রাগ হয় না আমার শরীরে? কিরকম হয়েছ? এই তোমার মতো নয় আর কি, অন্য রকম। মানে? ও তো মানে মানে করছো কেন? বললে কি তুমি বুঝবা? সাহস থাকে হাতখানা বাড়াও সামনে। বারে সাহস থাকবে না কেন? টুটুনের হাত পেটের মধ্যে সিঁধিয়ে যাচ্ছিল। কোনো রকমে প্রায় টেনে হিঁচড়ে হাতটাকে সামনে খানিকটা এগিয়ে দিয়ে বলল, কি করবে শুনি আমার হাতটা নিয়ে তুমি? কিছুই করতে হবে না, একবার দৌড়বো শুধু। দেখতে কিছুই পাচ্ছিল না টুটুন। মনে হচ্ছিল ধোঁয়ার একটা রেখা এগিয়ে আসছিল হাতের দিকে। যতক্ষণ এগিয়ে আসছিল ততক্ষণই নিজেকে ঠিক রেখেছিল। সেটা হাতের উপর এসে পড়ার সঙ্গে সঙ্গে একটা আর্তচিৎকার বেরিয়ে এসে তার গলা ফাটিয়ে উঠল। ঠিক কী যে হলো বুঝিয়ে বলাও শক্ত। একেবারে প্রথমটা মনে হয়েছিল হাতটা হিমশীতল সাপ যেন হঠাৎ পেঁচিয়ে ধরেছে হাতটার মধ্যে। শীতের রাত, কারো খোলা হাত অবশ্য গরম হবে না জানাই কথা, কিন্তু এমন ঠান্ডা কি কারোর হাত হতে পারে? প্রায় স্বাভাবিক প্রতিক্রিয়াতেই টুটুনের অন্য হাতটা ওই হাতের উপর পড়ে গিয়েছিল, হাত ছাড়িয়ে নেবার জন্য। এবং সেই দ্বিতীয়বারের জন্য বুকের রক্ত হিম হয়ে গেল ওর। একেবারে রক্ত মাংসহীন খটখটে একটা হাত। কঙ্কাল ছাড়া এইরকম কোনো হাত হওয়া অসম্ভব, একেবারেই অসম্ভব।
সজোরে টেনে হাতটা ছাড়তে গেল টুটুন। লোহার মতো শক্ত হাত বজ্র মুষ্টিতে ধরে আছে। কোনো মানুষের পক্ষে ছাড়ানো সেটা অসম্ভব, একেবারেই সম্ভব নয়। টুনু বলতে গেল, কি হচ্ছে কি, আমার লাগছে, ছেড়ে দাও। কিন্তু গলা দিয়ে কোনো স্বর ফুটল না তার। অন্য হাতটা সজোরে চালাবার চেষ্টা করলো লোকটার পেটে। হাতটা হাওয়ার মধ্যে ঘুরে এলো, কোনো শরীরেই ঠেকলো না, শুধু খিকখিকে হাসিটাই ভেসে পেল একবার। এই শীতের রাতেও ঘেমে উঠল টুটুন। হাত ছাড়তে পারছে না, বজ্রমুষ্টি ক্রমশ চেপে বসছে, গলা শুকিয়ে কাঠ, শরীরটা অবশ হয়ে আসছে ক্রমশ। হাসির শব্দই শুনতে পাচ্ছে শুধু। আরও একবার হঠাৎ হাড় কাঁপিয়ে সেই দমকা হাওয়াটা বয়ে গেল ঝড়ের মতো। আর তারপরেই অনেকগুলো ব্যাপার একেবারে পরপর ঘটে গেল। প্রায় একটা হেঁচকি তোলার মতো খিকখিকে হাসির শব্দটা থেমে গেল। হাতের চাপটা মুহূর্তে আলগা হয়ে গেল। দমকা হাওয়াটা একেবারে ঘূর্ণিঝড়ের মতো সমস্ত এলোমেলো করে দিয়ে যেন উঠে গেল ওপর দিকে। আর প্রায় স্পষ্ট দেখা গেল খানিকটা জমে থাকা ধোঁয়া হাওয়ায় ঝাপটাই যেমন হয় এলোমেলো হয়ে মিলিয়ে গেল পাশ থেকে। এতগুলো ঘটনা পরপর ঘটে গেল চোখের সামনে দিয়ে, তাই নিজেকে সামলাতে একটু সময় লাগে বই কি। টুটুন বিহ্বল হয়ে দাঁড়িয়েছিল কতক্ষণ কে জানে। সংবিত ফিরতে বুঝতে পারল ফাঁকা মাঠের মাঝখানে সে একা, একেবারে একা। কেউ নেই আশেপাশে। সেই মারকুটে পথযাত্রার কোনো চিহ্ন দেখা যাচ্ছে না কোথাও। ভালোই ভালোই পৌঁছাতে পারলে হয়, নিজের মনেই বলল টুটুন। পা চালিয়ে দ্রুত সামনের দিকে এগোতে থাকলো। অবশ্য ওই অবস্থায় যতটা জোরে পা চালানো সম্ভব ততটাই। কতক্ষণ হেঁটেছিল কে জানে, মিনিট 15 হবে বোধহয়, তার বেশি নয়। তারপরই ব্যাপারটা প্রথম খেয়াল করলো টুটুন। আসছে, হ্যাঁ, কেউ একজন আসছে তার পেছন পেছন। মাথা ঘোরাতে সাহস হয় না, মাথা ঘুরিয়েও খুব লাভ হবে না বলে মনে হয়। চারিদিকে নিকষ কালো অন্ধকার, সামনেও তাই, পাশেও তাই। প্রীতমের সঙ্গে একবার এই পথ দিয়ে হাঁটার অভিজ্ঞতা সে জানে। ওদের এই পাটুলি গ্রাম কাছাকাছি এলে অন্ধকারের মধ্যেও খুব হালকাভাবে কিছু গাছপালা, একটা সীমা রেখা দেখা যাবে। আর একটু কাছে গেলে আলোর রেখাও চোখে পড়তে পারে, কিন্তু এখন সেসবের কোনো লক্ষণই নেই। পেছন টেছন না তাকিয়ে অতএব পা চালিয়ে চলাই ভালো। সেই কাজ করলো টুটুন। রাস্তা সেরকম হলে দৌড়াতে শুরু করতো, কিন্তু এবড়ো খেবড়ো রাস্তা, রোদের তাপে মাটি শুকিয়ে পাথর হয়ে আছে। এই রাস্তায় জোরে হাঁটতে গেলেই হোঁচট খেয়ে পড়বে। দৌড়াবার তো কোনো প্রশ্নই নেই। কাজেই পেছনে কেউ আসছে কিনা এই চিন্তাটাকে ছেঁটে ফেলে দেওয়াই ভালো। কিন্তু মুশকিল হচ্ছে, কমলিকে ছাড়তে চাইলেও কমলি ছাড়ে কই। এতক্ষণ অস্পষ্ট ছিল, এবার স্পষ্ট হয়ে উঠল শব্দগুলো। লঘু পায়ে এগিয়ে আসার শব্দ, রাস্তার পাশে শুকনো খড় মারাবার শব্দ, ফ্যাসফ্যাস করে নিঃশ্বাস ফেলার শব্দ। না, এরকম অস্বস্তি নিয়ে হাঁটা চায় না। থমকে দাঁড়িয়ে পড়ল টুটুন, তাকালো পিছন ফিরে। সেই জমাট কালো অন্ধকার, কেউ নেই পেছনে, অন্তত দেখা যাচ্ছে না এখন কাউকে। শুধু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুটো আগুনের ডেলা 3-4 ইঞ্চি মতো ব্যবধানে খাড়া হয়ে দাঁড়িয়ে আছে মাটি থেকে, হাত দুয়েক ওপরে। বুকের মধ্যে হাঁপুড় পড়ছে। কি ওটা? কোনো জন্তুর চোখ? কিন্তু তাহলে জন্তুরা তো থাকবে। এই নিকষ কালো অন্ধকারে বিশেষ কিছুই চোখে পড়ে না, ঠিক কথা। তাই বলে ওই দূরে যদি সত্যি চোখ হবে, তবে তার মালিকের একটা আবছা সীমারেখাও দেখা যাবে না। কোনো জীবন্ত প্রাণী যদি সে হয়, সেটা নড়বে চড়বে তো। এরকম অনড় স্ত্রী হয়ে দাঁড়িয়ে থাকা দুটো আগুনের বিন্দু, কি হতে পারে ওটা? যাই হোক, তাতে তোমার কি? মনে মনেই নিজেকে বলল টুটুন। তোমায় তো সে কিছু করছে না, পেছনে যদি আসে তো আসুক, তোমার কি?
তুমি কোনো রকমে পৌঁছে যাও না তোমার বন্ধুর বাড়ি। সামনে ফিরল টুটুন, কিন্তু পা আর চলে না। এরকম মূর্তিমান অশান্তি নিয়ে হেঁটে যাওয়া, তাও হাঁটলো খানিক আস্তে আস্তে। কান করে শোনার চেষ্টা করলো শব্দটা শোনা যায় কিনা। বুঝতে পারা যাচ্ছে না, হয়তো সরে গেছে যে ছিল, অথবা সবটাই হয়তো মনের ভুল। মানুষ ভয় পেলে কত রকম উল্টোপাল্টা জিনিসই তো দেখে, কিছুই ছিল না হয়তো। টুটুনের চোখে তো চশমায় আলো এসে পড়লে তো কখনো কখনো ওইরকম দেখতে লাগে। হাঁটতে গিয়েও অস্বস্তি, সত্যি সেরকম কিছু হয়েছে কিনা দেখতে হবে না? সত্যি সেই রহস্যময় বিন্দু সরে গিয়েছে কিনা তার পেছন থেকে। অতি সন্তর্পণে ঘাড় ঘুরিয়ে পেছনটা আর একবার দেখে নিতে চাইল টুটুন, আর সঙ্গে সঙ্গে দেহের সমস্ত রক্ত চড়াত করে তার মাথায় উঠে গেল। হ্যাঁ, আছে। সেই বিন্দু দুটো একেবারে স্থির হয়ে আছে তার পিছনে, খুব বেশি হলে হাত 7-8 দূরে। এখন যেন স্পষ্ট একটা বোটকা গন্ধ ভেসে আসছে নাকি, কেমন একটা পচা পচা গন্ধ। কি হতে পারে জন্তুটা? কোনো মরা টরা টেনে নিয়ে আসছে নাকি? হাত পা গুটিয়ে আসছিল ভয়ে। প্রবল চেষ্টায় যেন এক ছটকায় ভয়টাকে মন থেকে ঝেড়ে ফেলতে চাইল টুটুন। গলা শুকিয়ে গিয়েছিল, তবু ওই গলাতেই যত জোরে সম্ভব আওয়াজ করলো সে, এই হাট হাট, যা যা। কোনো তাপ উত্তাপ নেই অগ্নিবিন্দুর। টুটুন নিচু হয়ে পায়ের কাছটায় খুঁজতে লাগলো একটা বড়সড় ঢিল কিছু পাওয়া যায় কিনা। পেয়েও গেল একটা বড় ঢেলা, সেটা তুলে নিয়ে একেবারে টিপ করে অগ্নিবিন্দুর মাঝখানে ছুঁড়ে মারল টুটুন। নির্ভুল লক্ষ্য হবেই, হাতের টিপ টুটুনের বরাবরই ভালো ছিল। ঢেলাটা শো করে একেবারে দুটো বিন্দুর মাঝখান দিয়ে বেরিয়ে গেল, অথচ বিন্দু দুটো তখনও স্থির, অচঞ্চল। কোনো প্রাণী যদি হয়ে থাকে তার গায়ে লেগেছে কিনা কিছু বুঝতে পারা গেল না। আশ্চর্য, বুকের ভেতরের শব্দটা এবার যেন বাইরে থেকেও শুনতে পাচ্ছিল টুটুন। কোনো প্রাণী নেই এটা নিশ্চিত করে বলে দেওয়া যায়, কারণ এত চিৎকার চেঁচামেচির পরও সে একটা আওয়াজ দেবে না, এটা হতে পারে না। তারপর নিখুঁত নিশানায় এই চাঙড়টা ছুঁড়ে মারা। হয় সে পালাতো, নইলে তেড়ে আসতো টুটুনের দিকে, কিন্তু দুটোর কোনোটাই হলো না। টুটুন যেন হাওয়া লক্ষ্য করে ঢিল ছুঁড়েছিল, ঢিলটা হাওয়াতেই মিলিয়ে গেল। একবার দেখে আসবো সামনে গিয়ে, কথাটা ভাবতেই পা দুটো কেঁপে উঠল থরথর করে, কিন্তু উপায় ছিল না কোনো। এইভাবে মিনিট 15 পর ব্যাপারটা সহ্যও করা যাচ্ছে না। সন্তর্পণে কয়েক পা এগিয়ে গেল টুটুন ওটার দিকে। অদ্ভুত, সঙ্গে সঙ্গে ওটা পিছিয়ে গেছে কয়েক পা। টুটুনের মাথায় হিমশীতল একটা অনুভূতি। মরিয়া হয়ে সে অবাক হয়ে আরো এগোলো কয়েক পা, এবার আরো দ্রুত, আগের বারের চেয়ে আরো খানিকটা বেশি। ঠিক ততটাই তাড়াতাড়ি, ঠিক ততটুকুই পেছিয়ে গেল আলোর বিদ্যুৎ দুটো। মাথার ভেতর যেন জমাট বরফের চাই, ভারী হয়ে গেছে মাথাটা, জমাট বেঁধে গেছে। সেই বরফ যেন গলতে শুরু করেছে। শির দ্বারা বেয়ে তরল ঠান্ডা একটা স্রোত ধীরে ধীরে নেমে আসছে নিচের দিকে। মুহূর্তের মধ্যে ওই অবস্থাতেও সিদ্ধান্ত নিয়ে ফেলেছে টুটুন। শরীরটাকে এক মোচড়ে ঘুরিয়ে নিয়েছে সামনে, তারপর দেহের সমস্ত শক্তি সঞ্চয় করে ছুটতে আরম্ভ করেছে। কিছুক্ষণ ছুটছে, কিভাবে ছুটছে, ছুটবার সময় শরীর অবস্থা যে কি হয়েছে, পেছনে সেই রহস্যময় আলোর বিন্দুটা আসছে কিনা, যে বোকা গন্ধটা পাচ্ছিল সেটা আর নাকি এসছে কিনা, এসব কোনো কথাই টুটুন আর বলতে পারবে না। আবছাভাবে ওর এটুকু মনে আছে, ও দৌড়াচ্ছিল যেন একেবারে অন্তহীন সময়ের মধ্যে দিয়ে। গলা শুকিয়ে কাঠ হয়ে এসছিল, জিভ বেরিয়ে এসছিল বাইরে, কুকুরের মতো মুখ হাঁ করে বড় বড় শ্বাস নিচ্ছিল। ওর মনে আছে অনেকবার ও আছাড় খেয়ে পড়েছে, লুটিয়ে পড়েছে মাটির ওপর, ছড়ে গিয়েছে, কেটে গিয়েছে এখানে ওখানে, পায়ে হাত দিয়ে চাটচাটে রক্ত মুছে নিয়েছে, কিন্তু থামেনি একবারও, পেছন ফিরে তাকায়ওনি একবারও। সামনে ছুটে চলেছে, সামনেই চলতে হবে, যতক্ষণ না গাছের সারি দেখা যায়, যতক্ষণ না একটা দুটো আলোর রেখা চোখের সামনে এসে না পড়ে। আর সেটাই একসময় চোখে পড়েছিল টুটুনের, সেই অনন্ত ছুটে চলার শেষে।
আবছা গাছের ছায়াকে বিশ্বাস হয়নি, মনে হয়েছিল চোখের ভুল, কিন্তু দৌড় থামায়নি সে তখনও। একটা সময় বুঝতে পেরেছিল ভুলও দেখছে না, সত্যিই তো একটা গ্রাম এগিয়ে আসছে। দু একটা আলো ওর চোখে পড়ছিল, তখনও থামেনি, থেমেছে একেবারে একটা আটচালার সামনে এসে। কথা বলার শক্তি প্রায় শেষ হয়ে এসেছিল তখন। লণ্ঠন হাতে একটা বউকে এগিয়ে আসতে দেখে শুধু অনেক কষ্টে টেনে টেনে বলার চেষ্টা করছিল, সাহেব বাড়ি, প্রীতম, বন্ধু। আর কিছু মনে নেই টুটুনের এরপরে। চোখ খুলে প্রথমেই সে যেটা দেখতে পেল সেটা প্রীতমের উদ্বিগ্ন চোখ, তারপরই একটা ভরাট গলা শুনতে পেল। যাক, বিপদ কেটে গেছে। প্রথমটা মনে হচ্ছিল আটচালার সামনে পড়ে আছে, কিন্তু আস্তে আস্তে ঘাড় ঘুরিয়ে বুঝতে পারল সাহেব বাড়ি বটে এটা। লোকে লোকারণ্য, একটু আড়ষ্টই লাগছিল তখন। যাও যাও, ঘর খালি করো সব, আমি আসছি, আর ভয়ের কোনো কারণ নেই। সেই ভরাট গলায় মানুষ ডাক্তারি হবেন নিশ্চয়ই। উঠে দাঁড়ালেন। বিকেলে আবার আসবো আমি। তার মানে এখন কি সকাল নাকি? ভালো করে চেয়ে দেখল, সকালই বটে। রোদ্দুর এসে পড়েছে খাটের ওপর। ঘর খালি হয়ে গিয়েছিল। প্রীতম নিজেও উঠে পড়েছিল, বলল, নে, খুব ধকল গেছে তোর ওপর দিয়ে। যা ভয় করছিলাম সেটাই হলো। টর্চের ব্যাটারি একেবারে শেষ। তোর ব্যাগ খুলে দেখলাম। কবে আসছিস ঠিক করে যদি জানাতিস, কাউকে না হয় পাঠিয়ে দিতাম বাস স্ট্যান্ডে। একটা কি ভীষণ দুঃখ জানিস, টনিটাও মারা গেছে রে। বাড়িতে এসে শুনলাম একটা দুর্ধর্ষ খুনে নাকি ওকে মারার জন্যই বাড়িতে ঢুকেছিল। মরণ কামড়ে সেটাকে শেষ করেছে টনি, কিন্তু টনিকেও বাঁচানো যায়নি। ধারালো ছুরি দিয়ে তাকে শেষ করেছে লোকটা। ইস, টনিকে দেখতে পারবো না। তোকে আমি দেখাতেও পারবো না, এই বড় দুঃখ। প্রীতম চলে গেছে, ঘর ফাঁকা। সমস্ত ঘটনা এখন মনে পড়ছিল টুটুনের। ওর বলতে ইচ্ছে করছিল লোকটাকেও দেখেছে, টনিকেও দেখেছে। টনির চোখ দুটো। লোকটা টুটুনকে শেষ করবার মতলবে ছিল, পারেনি টনির জন্যই এ যাত্রা বেঁচে গেছে টুটুন। টনিওকে সারা রাস্তা পাহারা দিয়ে দিয়ে এনেছে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি এখানেই সমাপ্ত হলো। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজকের মতো এখানেই, দেখা হচ্ছে পরের কোনো গল্পেতে। নমস্কার।